ওকে, তাহলে আজকে আমরা আবারও ব্যাক করব পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ইউনিটে। ওকে, আর এখানে আমরা টপিক ওয়াইজ ইউআইকিউজ সলভ করছি। ওকে, অলরেডি আমরা টপিকগুলো কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, আজকে ডে 11 আমাদের, যেখানে দুটো টপিক থেকে আমরা পিওয়াইকিউজ সলভ করব। ঠিক আছে, ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস বা এফোর্টস, তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট আর ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ। ওকে, এনএপিসিসি, এই টপিকগুলো থেকে কিরকম পিওয়াইকিউজ হয়েছে সেগুলো আমরা একবার প্র্যাকটিস করব। ঠিক আছে, চলো উইথাউট ডিলে ক্লাসটা শুরু করছি। আর এই সিলেবাসের টপিক রয়েছে এখানে, পুরো লাস্টের যে বোল্ড পয়েন্ট করে টপিকগুলো দেওয়া রয়েছে, এখান থেকে আমরা কোয়েশ্চেন সলভ করব। ঠিক আছে, আশা করছি তোমরা মোটামুটি টপিকগুলো পড়েছো, কারণ এক্সাম তো আর খুব একটা দেরি নেই। আর তোমাদের কাছে রোড ম্যাপও রয়েছে, এক একটা ইউনিট ধরে ধরে আমরা একটা প্ল্যানিং করে নিচ্ছি যে এই টপিকগুলো পড়বো। আর কোয়েশ্চেন সলভ করার আগে তোমাদের একটু রিভাইজ দেওয়াটা প্রয়োজন। ঠিক আছে, তবে গিয়ে ইন্টারেস্ট পাবে, তবেই তো তুমি কোয়েশ্চেন সলভ করবে বা অ্যান্সারগুলো দিতে পারবে। ঠিক আছে, তো ট্রাই করবে সবসময়, যে টাইম লাইন দেওয়া হবে, প্রতিটা ইউনিটে 3-4টে করে ক্লাস দেওয়া হবে, তো সেখানে আগের থেকে অ্যাডভান্স একটু পড়ে রাখবে। ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট পাবে, কারণ প্রশ্নের অ্যান্সারগুলো দিতে পারবে। ওকে, দেখো আজকের প্রথম প্রশ্ন। এই ধরনের প্রশ্ন হচ্ছে, কনভেনশন বা প্রোটোকল মেনশন থাকছে লিস্ট 1-এ, আর লিস্ট 2-তে রিলেটেড উইথ, মানে অ্যাকচুয়ালি কিসের সঙ্গে যুক্ত পার্টিকুলার একটা কনভেনশন, সেটা ম্যাচ করতে হবে। ভেরি সিম্পল কোয়েশ্চেন, তোমার যদি পড়া থাকে প্রত্যেকটা কনভেনশন। ওকে, আর দেখবে পুরো ক্লাসটা থ্রু থেকে কিন্তু এই টপিকগুলো পুরোটাই রিভিশন হয়ে যাবে, যে কি কি পড়তে হবে তুমি নিজেই বুঝতে পারবে। ওকে, চল তাহলে মন্ট্রিল প্রোটোকল দেওয়া রয়েছে, স্টকহোম কনভেনশন, কিয়োটো প্রোটোকল আর বেসেল কনভেনশন, চারটে কনভেনশনের কথা বলেছে। আর সাথে সাথে রিলেটেড টার্ম বা রিলেটেড উইথ, মানে কিসের সঙ্গে জড়িত তার সঙ্গে ম্যাচ করবো আমরা। ওকে, তাহলে মন্ট্রিল প্রোটোকল এটা হয়েছিল 1987 এস্টাবলিশমেন্ট। ওকে, তাহলে মন্ট্রিল প্রোটোকল কিসের সঙ্গে এখানে যুক্ত হবে? ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্স। ওকে, ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্সেস গুলোকে বাদ দেবে, এটা নিয়ে ছিল মন্ট্রিল প্রোটোকল। যেগুলো ওজোন লেয়ারকে ক্ষয় করছে সেগুলোকে রেস্ট্রিক্ট করতে চাইছে। ওকে, সিম্পল, মানে কিসের জন্য হয়েছিল তৈরি আর কবে হয়েছিল তৈরি, এই বিষয়গুলোকে মনে রাখো, তাহলে এই টপিকগুলো থেকে কোয়েশ্চেনগুলো ইজিলি পাবে। এগুলোর উপরে মোটামুটি প্রশ্নগুলো থাকছে, দেখতে পাবো। ঠিক আছে, স্টকহোম কনভেনশন কবে হয়েছিল? স্টকহোম কনভেনশন হয়েছিল 1972-তে। ওকে, আর এটা যুক্ত ছিল বিভিন্ন যে পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্টস গুলো আছে, মানে খুব তাড়াতাড়ি অ্যাকচুয়ালি তারা শেষ হয় না। ঠিক আছে, এনভায়রনমেন্টে যদি একবার কোনো রকম ভাবে মিশে, তাহলে সেটা লং লাস্টিং হয়, মানে অনেকদিন ধরে আর কি এনভায়রনমেন্টকে ক্ষতি করতে পারে। তো সেগুলোকে বলা হয় পারসিস্টেন্ট পলিউটেন্ট। ওকে, তো স্টকহোম কনভেনশনে এগুলোর উপরে কাজ করে, পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্টস এর উপর। ওকে, আর এনভায়রনমেন্টকে সাস্টেনেবিলিটি দিচ্ছে, যদি এগুলোর উপরে রেস্ট্রিক্ট করে তাহলে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি বজায় থাকবে। ওকে, এবং হিউম্যান হেলথ ঠিকঠাক থাকবে। নেক্সট হচ্ছে কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল কবে হয়? মন্ট্রিলের 10 বছর পরে, মনে রাখবে। ঠিক আছে, তাহলে 1997 তৈরি হয়। ওকে, আর এর কি কাজ ছিল? ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ফেনোমেনার উপরে কাজ ছিল। ঠিক আছে, তাহলে গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, এই টপিকগুলো কিয়োটো প্রোটোকলের সঙ্গে যুক্ত হয়। অপশন নাম্বার, সরি, লিস্ট 2-তে 1 এর সঙ্গে ম্যাচ করবে। আর বেসাল কনভেনশন ছিল, বেসাল কনভেনশন হয়েছিল 1989। ওকে, আর তাহলে এটা ম্যাচ করে যাবে ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট অফ হ্যাজার্ডিয়াস ওয়েস্ট। বিভিন্ন যে হ্যাজার্ডিয়াস ওয়েস্ট গুলো আছে, যেগুলো ক্ষয়ক্ষতি করে প্রচুর পরিমাণে, সেগুলো যাতে একটা কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে না ছড়িয়ে পড়ে, তো সেই রিলেটেড অ্যাকচুয়ালি বেসাল কনভেনশন ছিল। ওকে, ট্রান্সবাউন্ডারি মুভমেন্টস অফ হ্যাজার্ডিয়াস ওয়েস্টের উপরে তৈরি হয়েছিল বেসাল কনভেনশন। ওকে, তাহলে ম্যাচ করছে, দেখো তো, এ হচ্ছে 3-এর সঙ্গে ম্যাচ করছে, দুটো অপশনে আছে। তারপর স্টকহোম, 4-এর সঙ্গে ম্যাচ করছে বি, বি যদি 4-এর সঙ্গে ম্যাচ করে
দুটোতেই রয়েছে আবার সি ম্যাচ করছে দেখো একের সঙ্গে, এরপর অপশন নাম্বার 2 হলো কারেক্ট। ওকে, অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। এখানে দেখো পরপর এক্সপ্লেন করে দেওয়া রয়েছে, কারণ তোমাকে রিভাইজ করতে হবে। ওকে, তাহলে মন্ট্রিয়াল প্রোটোকল হয়েছিল এস্টাবলিশড 1987 এ। পারপাস কি ছিল, কেন তৈরি হয়েছিল না কন্ট্রোল করা ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্স যেগুলো, ঠিক আছে, সিএফসি, গ্রিনহাউস গ্যাসেস, যেগুলো ওজোন লেয়ারকে সরি যে ওজোন ডিপ্লেটিং যে সাবস্টেন্সগুলো রয়েছে, ঠিক আছে, তো সেগুলোকে কি রেস্ট্রিক্ট করা, এটাই হচ্ছে এই মন্ট্রিয়াল প্রোটোকলের পারপাস। আর কি কি পয়েন্ট এখানে মনে রাখবে, ইট ইজ প্রোটোকল টু ভিয়েনা কনভেনশন, তো ভিয়েনা কনভেনশনের অ্যাকচুয়ালি আউটকাম বলতে পারো মন্ট্রিয়াল প্রোটোকল, ঠিক আছে, ফর ওজোন লেয়ার প্রোটেকশনের জন্য যে ভিয়েনা কনভেনশন হয়েছিল, তো ভিয়েনা কনভেনশনের একটি আউটকাম হিসাবে মন্ট্রিয়াল প্রোটোকল হয়। ওকে, ইউনিভার্সাল ট্রিটি, একটা প্রত্যেকটা কান্ট্রি যারা ইউএন মেম্বার তারা এর মেম্বার, অ্যাকচুয়ালি মন্ট্রিয়াল প্রোটোকলে তারা সবাই যুক্ত রয়েছে, লিগালি বাইন্ডিং বডি একটা, তার মানে এদের একটা রেজুলেশন আছে, অ্যাক্ট আছে, যার উপরে কাজ করে, মানে প্রত্যেককে ফলো করতে হবে সেগুলো। টার্গেট কিনা ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্সেস গুলোকে কিভাবে কন্ট্রোল করা যাবে সেই নিয়ে কাজ করে, ঠিক আছে। স্টকহোম কনভেনশন 1972 তে তৈরি হয়, আর এর কাজ ছিল বা পারপাস কি ছিল না পারসিস্টেন্ট অর্গানিক যে পলিউটেন্টস গুলো রয়েছে সেগুলোকে প্রোটেক্ট করা, এবং এইভাবে এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান হেলথ সঠিক রাখা বা প্রোটেক্ট করা। ওকে, আর স্টকহোম কনভেনশন থেকেই আউটকাম হিসেবে তৈরি হয় ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। ওকে, ইউএনইপি তৈরি হয় 1972 তে। এই বডিগুলো মনে রাখবে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। তাহলে ইউএনইপি তৈরি হয় 1972 তে এজ এ আউটকাম অফ স্টকহোম ডিক্লারেশন। ওকে, আর এটাকে স্টকহোমকে আরো বলা হয় ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট বলা হয়, ঠিক আছে, হিউম্যান এনভায়রনমেন্ট, কারণ মানুষের এবং এনভায়রনমেন্টের কিভাবে সাস্টেনেবিলিটি হবে সেটার উপরে কাজ করেছে। কেননা অর্গানিক যে পারসিস্টেন্ট পলিউটেন্ট গুলো আছে সেগুলোকে রেস্ট্রিক্ট করছে। ওকে, সেই জন্য ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এন্ড এনভায়রনমেন্টও বলা হয়, শর্টে ইউএনসিএইচই বলা হয় স্টকহোম কনফারেন্স ডিক্লারেশন, ঠিক আছে। এরপর আছে নেক্সট ছিল অপশনে কিয়োটো প্রোটোকল। তাহলে প্রত্যেকটা অপশনকে যদি এইভাবে তুমি পড়ে নাও একবার, তাহলে তোমার প্রিপারেশনটা চলতে থাকবে, তার মানে ঠিক আছে, মানে রিভিশনটা হতে থাকবে। তাহলে কিয়োটো প্রোটোকল কবে হয়েছিল, 1997। ওকে, এটা অ্যাকচুয়ালি ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক অন কনভেনশন ফর ক্লাইমেট চেঞ্জ এর আন্ডারে রয়েছে কিয়োটো প্রোটোকল। ওকে, 2005 থেকে কাজ করতে শুরু হয়, কিন্তু তৈরি হয় 1997। আর এখানে কয়েকটা অ্যানেক্সচার কান্ট্রিজ করে দেওয়া হয়, অ্যানেক্সচার 2, অ্যানেক্সচার 1, আবার ছিল একটা নন অ্যানেক্সচার কান্ট্রি। ওকে, তো এগুলোতে আসছি পরে, পরপর ডিসকাশন করব। এর টার্গেট হচ্ছে কিয়োটো প্রোটোকলের কি, গ্রিন হাউস গ্যাস এমিশন রিডিউস করা, ঠিক আছে, কিয়োটো প্রোটোকল, তার মানে কি ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং এই ফেনোমেনাগুলো আসবে গ্রিন হাউস গ্যাসেস মানে, ঠিক আছে। তো গ্রিন হাউস গ্যাসেস কোন কোনগুলো রয়েছে দেখো এখানে মেনশন রয়েছে, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, সালফার হেক্সাফ্লোরাইড, হাইড্রোফ্লোরোকার্বনস, পারফ্লোরোকার্বনস, এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাসেস, ঠিক আছে, যেগুলো কি করে না তাপ হোল্ড করতে পারে। ওকে, মনে রাখবে এটা, গ্রিন হাউস গ্যাসেস গুলো মনে রাখবে, এবং এগুলোকে রেস্ট্রিক্ট করছে কিয়োটো প্রোটোকল। ওকে, এমিশনকে প্রোটেক্ট করছে, ওকে, বা এমিশনকে রিডিউস করে আর কি, তার জন্য বিভিন্ন রকমের ইনিশিয়েটিভ নিয়ে থাকে। তারপর ছিল বেসাল কনভেনশন। বেসাল কনভেনশন কি, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ট্রিটি এক ধরনের, যে হেজারিয়াস ওয়েস্টের মুভমেন্টকে, ট্রান্সবাউন্ডারি মুভমেন্টকে কি করে রেস্ট্রিক্ট করে বা প্রিভেন্ট করে। ওকে, এই নিয়ে বেসাল কনভেনশন। এরপর এখানে যেটা আরো মনে রাখার রয়েছে যে কনফারেন্স অফ পার্টিস 1995 থেকে শুরু হয়, মানে এনভায়রনমেন্টকে সাস্টেনেবিলিটি কিভাবে বজায় রাখা সম্ভব এই রিলেটেড ডিসকাশন হয়ে থাকে যারা ইউএন মেম্বার কান্ট্রিজ রয়েছে তাদের মধ্যে। তো প্রথম কনফারেন্স অফ পার্টিস কবে হয়, 1995 হয়, বার্লিন জার্মানির। ওকে, আর প্রত্যেকটা অ্যাকচুয়ালি কনফারেন্স থেকে এক একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এনভায়রনমেন্টাল রিলেটেড বা এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করছে সেই রকম এক একটা আউটকাম আছে, ঠিক আছে। তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখতে হবে, কারণ এখান থেকে ডাইরেক্টলি প্রশ্ন আসে। ওকে, যেমন COP3 তে 1997 যে বৈঠকটা হয় প্রতি বছরই হয়ে থাকে অ্যাকচুয়ালি।
1995 থেকে শুরু হয় এবং প্রতি বছরই এই কনফারেন্স হয়, ঠিক আছে। কনফারেন্স অফ পার্টি, এটাকে সিওপি বলা হয়। কোপ, তো কোপ 1 প্রথম 1995 হয় বার্লিন জার্মানিতে, এটা মনে রাখবে। আর 3 যেটা হচ্ছে, তো 3 তে কিয়োটো প্রোটোকল যে আমরা পড়লাম একটু আগে, সেটা কিন্তু তৈরি হয় এই বৈঠকে সিওপি 3-তে। এটা ডাইরেক্ট প্রশ্ন এসেছে, জাপানের কিয়োটো প্রোটোকলে এই বৈঠক হয়েছিল সিওপি 3, এবং এখান থেকেই গ্রিন হাউস গ্যাসগুলোকে রিডাকশন কিভাবে কমানো যেতে পারে সেই নিয়ে ডিসকাশন হয়, এবং এটাকে কিয়োটো প্রোটোকল বলা হয়ে থাকে, ঠিক আছে, সিওপি 3-কে। এরকমই রয়েছে দেখবে ইম্পর্টেন্ট। আর এখানে কি রয়েছে, কিয়োটো প্রোটোকল এখান থেকে মনে রাখবে। তারপরে প্রতি বছরই দেখা হচ্ছে, এক একটা আমরা দেখতে পাচ্ছি কনফারেন্স অফ পার্টিস। প্যারিসটা মনে রাখবে, ঠিক আছে, প্যারিস এগ্রিমেন্ট। প্যারিস এগ্রিমেন্ট পুরোপুরি ক্লাইমেট চেঞ্জের উপরে ফোকাস করেছে, এবং সিওপি 21-এ 2015-এ যে বৈঠক সিওপির, সেখানে প্যারিস এগ্রিমেন্ট তৈরি হয়। গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস না, ক্লাইমেট চেঞ্জের উপরে অ্যাকচুয়ালি ফোকাস করছে, ঠিক আছে, প্যারিস এগ্রিমেন্ট। এটা মনে রাখবে জাস্ট এই পয়েন্টগুলো। তো প্যারিস থেকে পড়েছে কোয়েশ্চেন্স, আর কিয়োটো প্রোটোকল থেকে এই সিওপির রিলেটেড। ওকে, আর বর্তমানে এখন এখানে 2024 অব্দি রয়েছে 31st কনফারেন্স অফ পার্টিস, বাকুতে হয়েছিল আজারবাইজানের। তাহলে কি পড়ে থাকলো 25-এরটা, 25-এরটা হচ্ছে সিওপি 30 নাকি, সিওপি 29 হলো 24-এ, তাহলে সিওপি 30 এটা হয়েছে 2025-এ। কোথায় হয়েছিল, ব্রাজিলের বেলেমে, ঠিক আছে, ব্রাজিলের বেলেম শহরে হয়েছিল, ঠিক আছে, বেলেম। আর এর ফোকাস ছিল ফসিল ফুয়েলকে কিভাবে কমানো যাবে এবং অল্টারনেট সোর্স অফ এনার্জিতে যাওয়া যাবে, এই নিয়ে বেশি ডিসকাস হয় ফসিল ফুয়েলের উপর, ঠিক আছে। কারণ এগুলো রিসেন্ট, এগুলো মনে রাখবে। তারপরে এরপর 2026-এ সিওপি 31 হবে, ঠিক আছে, 2026-এ। আর সাধারণত নভেম্বরে হবে, নভেম্বরের নভেম্বর হবে, ঠিক আছে, তারিখটা ঠিক মনে নেই, তো নভেম্বরে হবে। আর এবারের যে থিম রয়েছে, থিম থিম এত কিছু ছাড়ো, এটা কোথায় হবে সেটা মনে রাখো, ঠিক আছে, এত মনে রাখতে পারবে না। টার্কিতে হবে, টার্কিতে হবে, ঠিক আছে। আর হোস্ট করবে কে এবারেরটা, এটাও একটু মনে রাখো, হোস্ট করবে অস্ট্রেলিয়া, যেহেতু এখন নিউজে রয়েছে, অস্ট্রেলিয়া আর টার্কি, এটা মনে রাখার চেষ্টা করবে এবার, কারণ এটা রিসেন্ট এই বছরই হবে, ঠিক আছে। দেখো নেক্সট প্রশ্ন, তাহলে একটা প্রশ্ন থেকে এইভাবে যদি তুমি ডিসকাস করে করে পড়ো বিষয়গুলোকে, যেটা রিলেটেড পাবে সেটা যদি পড়ো, ঠিক আছে। কিয়োটো প্রোটোকল যেহেতু ছিল, তাহলে কিয়োটো প্রোটোকল কোথা থেকে তৈরি হলো বিষয়টা, কারণ একটা প্রশ্ন এসেছে সেই জন্য ডিসকাস করে দিলাম যে সিওপি 3-তে তৈরি হয়েছে। এরপরে দেখো এনভায়রনমেন্টাল রিলেটেড যে অ্যাক্ট গুলো আছে সেগুলো বলে দিচ্ছে লিস্ট 1-এ, আর লিস্ট 2-তে তার এস্টাবলিশমেন্ট ইয়ার ম্যাচ করতে হবে, ঠিক আছে। তাহলে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট কবে আসে, তার মানে এগুলো জানতে হবে তোমাকে, এরকম রিসেন্ট পিওয়াই লাস্ট সেশনের এক্সাম এসেছে ডিসেম্বর 2025, ডিসেম্বর 2025-এর প্রশ্ন কিন্তু। তাহলে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট তৈরি হয় 1980, মনে রাখবো, ঠিক আছে, 1980। তাহলে এ ম্যাচ করছে 2-এর সঙ্গে, দুটো অপশন রয়েছে, বাকি দুটো তো এলিমিনেট হলো। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, বা হ্যাঁ প্রোটেকশন অ্যাক্ট, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট তৈরি হয় 72-তে, 3 আসবে, 1972-তে তৈরি হয়। তাহলে বি হচ্ছে 3-এর সঙ্গে, ঠিক আছে। অপশন নাম্বার দেখো, এটা তো এলিমিনেট অলরেডি হয়ে গেছে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1। ওকে, কারণ অপশন 2 তে এলিমিনেট হয়ে গেছে, আর বি যদি 3-এর সঙ্গে ম্যাচ করে তাহলে অপশন নাম্বার 1 কারেক্ট হবে। এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986-এ, আফটার দ্য ভোপাল গ্যাস ট্র্যাজেডি, আগের দিনে আলোচনা করেছি। ওকে, তারপর রয়েছে ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট, এটা তৈরি হয় 74-এ, ওকে, 1974। অপশন নাম্বার 1 কারেক্ট হলো, এবং ম্যাচিং গুলো দেখে নিলে। তাহলে কি কি ইম্পর্টেন্ট এনভায়রনমেন্ট রিলেটেড অ্যাক্টস রয়েছে সেগুলো একবার দেখে নাও। অ্যাক্টস ফর প্রোটেক্টিং অফ দ্য এনভায়রনমেন্ট, ওকে, তো এইগুলোকে নোট ডাউন করে নাও ভালো করে, এগুলো থেকে দেখবে প্রশ্ন আসবে।
তাহলে আমরা কি কি পড়লাম? ফার্স্ট হলো, সাথে সাথে রিভিশন হয়ে যাবে, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980। দুই হচ্ছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, এটা হচ্ছে 72-তে, 1972। আবার অনেক সময় এই যে অ্যাক্টগুলো আছে এগুলোকে ক্রোনোলজিক্যালি অ্যারেঞ্জ করতে বলবে, তার মানে কি এস্টাবলিশমেন্ট ইয়ারটা খুবই প্রয়োজন। তাহলে এগুলোকে একসাথে যদি তোমার লেখা থাকে, কোথাও নোট ডাউন করা থাকে, তাহলে খুব সুবিধা হবে পড়তে। তারপর কি ছিল? এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট ছিল নাকি? এটা ছিল 1986। তারপর ছিল ওয়াটার অ্যাক্ট। ওয়াটার, এটাকে ব্র্যাকেটে বলবে প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ পলিউশন। ওকে, প্রিভেনশন এন্ড কন্ট্রোল, সব নোট ডাউন করে রেখো এগুলোকে, ঠিক আছে, একসাথে, অফ পলিউশন। এটা তৈরি হয়, খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকেই প্রশ্ন থাকবে, যেগুলো আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি পরপর, সেগুলো দেখবে প্রশ্ন যাই দেখ না কেন এগুলো থেকেই থাকবে। আচ্ছা, এটা হয়েছিল 81-এ নয়, 1974 হয়েছিল ওয়াটার, ঠিক আছে। আর তারপরেই 81 যখন লিখলাম, এটা হচ্ছে এয়ার অ্যাক্ট, এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট। ওয়াটার অ্যান্ড এয়ার একই, ঠিক আছে, এটা হয়েছিল 1981। এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1981, মনে রাখবে, ঠিক আছে। তারপর আর কি রয়েছে ইম্পর্টেন্ট? বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট। ওকে, বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট। বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট কবে তৈরি হয়? 2002-এ। দেখবে এগুলো থেকে কত প্রশ্ন থাকবে। তারপরে আরো একটি ইম্পর্টেন্ট হয়, যেগুলো এনভায়রনমেন্ট রিলেটেড বিভিন্ন রকমের কেসেস তৈরি হয়, ঠিক আছে, সেগুলোকে দ্রুত সমাধান করার জন্য গ্রিন ট্রিব্যুনাল অ্যাক্ট তৈরি হয়, ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল অ্যাক্ট। এটা হচ্ছে 2010। নেক্সট হচ্ছে নয়েজ পলিউশন রুলস, রেগুলেশনস এন্ড কন্ট্রোল, এটাও লিখে রাখো, ব্রিগেড থাকবে হয়তো কখনো, রেগুলেশন, এটাই অ্যাকচুয়ালি নামটা, ঠিক আছে, ব্রিগেডে রয়েছে নয়েজ পলিউশন রুল, কিন্তু ব্রিগেডে রেগুলেশনস এন্ড কন্ট্রোল, রেগুলেশনস এন্ড কন্ট্রোল রুল, এটা এসছে 2000 সালে। তাহলে এইভাবে প্রত্যেকটা ইয়ার মনে রাখবে, দেখবে এগুলোকে, এগুলোর মধ্যেই তোমাকে হয়তো ক্রোনোলজিক্যাল অর্ডারে অ্যারেঞ্জ করতে দিচ্ছে 4টে বা 5টা, অথবা দেখবে তোমাকে দিয়ে দিচ্ছে লিস্ট 1 লিস্ট 2 ম্যাচ করতে। ওকে, ভেরি সিম্পল কোয়েশ্চেন্স হয়ে যাবে তাহলে এগুলো যদি মুখস্থ করে নিতে পারো। ফরেস্ট অ্যাক্ট 1998, 1980, ওয়াইল্ড লাইফ অ্যাক্ট হচ্ছে 1972, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট হচ্ছে 1986, ওয়াটার অ্যাক্ট হচ্ছে 74, এয়ার অ্যাক্ট হচ্ছে 81, ঠিক আছে। বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট হচ্ছে 2002, গ্রিন ট্রিব্যুনাল অ্যাক্ট হচ্ছে 2010, নয়েজ পলিউশন রুল 2000 সাল। নেক্সট প্রশ্ন দেখো, এরপর তোমাকে অ্যারেঞ্জ করতে বলেছে কি না, ইন্টারন্যাশনাল যে এগ্রিমেন্টস বা এফোর্টস গুলো দেওয়া রয়েছে সেগুলোর ক্রোনোলজিক্যাল অর্ডার করো। চলে এসেছে প্রশ্ন, দেখো যেগুলো তোমাদের
অলরেডি এখান থেকে কয়েকটা পড়েছো, ঠিক আছে, এর আগে আগে প্রশ্ন পড়েছো। তাহলে কি কি পড়লে? প্যারিস এগ্রিমেন্ট বলে দিলাম, লিস্ট দেখে, সিওপির লিস্ট দেখে বলে দিলাম 21 সিওপিতে তৈরি হয় 2015 সালে। ওকে, আর্থ সামিট সবাই জানো 1992 তে তৈরি হয়। ওকে, 2015তে হচ্ছে প্যারিস এগ্রিমেন্ট, আর্থ সামিট হচ্ছে 1992, কিয়োটো প্রোটোকল কবে হয়েছিল বলো? 1997, 10 বছর পরে কার? মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল 10 বছর আগে হয়েছিল, প্রত্যেকটা হয়ে গেল। তাহলে একটা আছে স্টকহোম কনফারেন্স, এটা কবে হয়েছিল বলো? বা ডিক্লারেশন 1972, 1972 হয়েছে। এরপর অ্যারেঞ্জ করে নাও। তাহলে দেখো এইভাবে যদি তুমি একটু মনে রেখে নাও ইনফরমেশনগুলো বা ইয়ার অফ এস্টাবলিশমেন্টগুলো, তাহলে খুবই সুবিধা হবে। সব থেকে আগে হয়েছে দেখছি আমরা এখানে স্টকহোম, ঠিক আছে, এ চলে আসবে। তাহলে এ আসছে সব থেকে আগে, তারপরে কি রয়েছে? 87 নাকি? তার মানে সি। তাহলে এ সি রয়েছে, দেখো তো দুটোই এ আর ই রয়েছে, কিন্তু এটাতে এসি রয়েছে, অপশন নাম্বার 2 কারেক্ট হবে। তারপরে ই আসছে 1992 আর্থ সামিট, তারপরে আসছে ডি 97, তারপরে 15 প্যারিস এগ্রিমেন্ট, বি। ওকে, অপশন নাম্বার 2 কারেক্ট। এখানে ইয়ারগুলো মেনশন রয়েছে, ইয়ারগুলো ভালো করে মনে রাখবে। তাহলে অলরেডি আমরা দেখো কোয়েশ্চেন নাম্বার যখন 1 ডিসকাস করেছি, মন্ট্রিল প্রোটোকল, স্টকহোম, কিয়োটো প্রোটোকল এগুলো ডিসকাস করলাম, দুটো বাকি থেকেছে, আর্থ সামিট আর প্যারিস এগ্রিমেন্ট। এই দুটোকে একবার ডিসকাস করে নিই একটু। তাহলে প্যারিস এগ্রিমেন্ট সিওপি 21 এর যে কনফারেন্স, সেখান থেকে উঠে আসে, 2015তে এস্টাবলিশমেন্ট হয়। এর পারপাস হচ্ছে ক্লাইমেট চেঞ্জকে কমব্যাট করা, ঠিক আছে, মানে কিভাবে মিটিগেট করা যেতে পারে বিভিন্ন ইনিশিয়েটিভ, এই রিলেটেড কাজ করছে প্যারিস এগ্রিমেন্ট। ওকে, 2020 থেকে কাজ করতে শুরু করে। এটা কোনো লিগালি বাইন্ডিং নয়, মানে এর কোনো রুলস রেগুলেশন নেই, সবাই স্বইচ্ছায় পার্টিসিপেট করবে, কান্ট্রিজ পার্টিস যারা রয়েছে, এবং তারা হচ্ছে যে নিজের মতো করে এনভায়রনমেন্টের সাস্টেনেবিলিটির জন্য দায়বদ্ধ থাকে, ঠিক আছে, এটা লিগালি বাইন্ডিং নয়। ওকে, চল নেক্সট হচ্ছে আর্থ সামিট, যেটাকে আমরা ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট বলে থাকি, সেই জন্য শর্টে ইউএনসিইডিও বলা হয় বা রিও ডিক্লারেশন বলা হয়। কেন? কারণ আর্থ সামিট 1992 তে ব্রাজিলের রিও ডি জেনেরোতে হয়েছিল, এবং ভেরি ইম্পর্টেন্ট একটি সামিট। ওকে, এনভায়রনমেন্ট রিলেটেড, কারণ এখান থেকেই সাস্টেনেবল ডেভেলপমেন্টের বিষয়টি উঠে আসে। এবং 1992 তে আর্থ সামিট হওয়ার পরে 2000 সালে সাস্টেনেবল ডেভেলপমেন্টের বা সাস্টেনেবিলিটি এনভায়রনমেন্টের জন্য বিভিন্ন রকম ইনিশিয়েটিভ তৈরি হয়, এবং সেখান থেকে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 2000 সাল থেকে তৈরি হলো, 2015 থেকে চললো, আর 16 অবধি, 16 থেকে চলছে 30 অবধি কি না সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ওকে, তো ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এটা। আর এর থেকে তৈরি হয় এনভায়রনমেন্টকে সাস্টেনেবল করার জন্য আরো 3টি সিগনেচার এগ্রিমেন্ট তৈরি হয়, ঠিক আছে। কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক অন কনভেনশন ফর ক্লাইমেট চেঞ্জ, তারপরে হচ্ছে ইউএন সিসিডি, ঠিক আছে। এটা ইউএন হচ্ছে, এটা সিসিডিটি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিজার্টিফিকেশনের প্রতিরোধের জন্য, ঠিক আছে। তো এটা ফুল ফর্মটা দেখতে হবে, এই মুহূর্তে মনে পড়ছে না। ওকে, তো হয়তো পরে রয়েছে, দেখতে পাবে। তারপরে ছিল, আচ্ছা এই 3টে যে, ঠিক আছে, আর্থ সামিটের থেকে 3টে যে অ্যাকচুয়ালি আউটকাম আসে, ওকে, সেগুলো হচ্ছে সিবিডি একটা, তারপরে ইউএন এফসিসি, তারপরে হচ্ছে ইউএনসিসিডি। 3টে হয়তো, প্রত্যেকটা কি কি অ্যাকচুয়ালি জন্য তৈরি হলো দেখো, এজ আউটকাম অফ আর্থ সামিট। তো ইউনাইটেড নেশনস কনভেনশন, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ফুল ফর্মটা, ঠিক আছে, মনে রাখবে এটা 1992 তে তৈরি হয়। পারপাস কি না, গ্রিন হাউস যে গ্যাসেস গুলো রয়েছে তার এমিশন রিডিউস করতে হবে, এবং গ্লোবাল ওয়ার্মিং কে এবং ক্লাইমেট চেঞ্জ কে কমাতে হবে। এই জন্য তৈরি হয়, কারণ এর নাম যেটা সেটাতে ক্লাইমেট চেঞ্জ লেখা রয়েছে। ওকে, মনে রাখবে। নেক্সট হচ্ছে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, 1992 তে আসে, কারণ আর্থ সামিটের থেকেই তো তৈরি হয়, তাহলে ওই ইয়ার অনুসারে তৈরি হয়েছে। আর ইউএন
এফসিসিসি এটাও কিন্তু 1992 তে হয়, ঠিক আছে, দুটো হলো। বাট আরেকটি যেটা রয়েছে ইউএনসিসিডি, এটার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস কনভেনশন টু কমব্যাট ডিজার্টিফিকেশন, ঠিক আছে। একটা সি এর মানে হচ্ছে কনভেনশন টু কমব্যাট ডিজার্টিফিকেশন, ডিজার্টিফিকেশন মানে মরুকরণ বা মরুভূমির যে বিস্তার হচ্ছে সেটাকে রোধ করার জন্য, ঠিক আছে। তো সেটার জন্য বিভিন্ন ইনিশিয়েটিভ তার জন্য তৈরি হয় এজ আউটকাম অফ আর্থ সামিট। দেখো নেক্সট প্রশ্ন, arrange the following environment related acts chronological order in the chronological order, ওকে। তো chronological order সাজাতে হবে। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আমরা পড়েছি অলরেডি, কবে তৈরি হলো 1972 তে। দেখো তোমাদের বলে দিলাম একটা স্লাইডে পুরোপুরি যতগুলো এই ধরনের অ্যাক্ট রয়েছে সেগুলো লিখিয়ে দিলাম, এগুলো থেকেই বললাম যে পড়বে। দেখো এগুলো থেকে আসছে তো এক্সামে, একদম রিসেন্ট এক্সামের কিন্তু প্রশ্ন এগুলো, ঠিক আছে। তাহলে এয়ার অ্যাক্ট কবে তৈরি হলো 1991 এ দেখবে, ঠিক আছে। আর এর আগে ওয়াটার অ্যাক্ট কবে তৈরি হয়েছে 1974 এ। গ্রিন ট্রিব্যুনাল অ্যাক্ট কবে তৈরি হলো 2010 এ। এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986 এ। ফরেস্ট অ্যাক্ট কবে তৈরি হলো কনজারভেশন অ্যাক্ট, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট তৈরি হয়েছে 1980 তে। দেখো সবগুলো পড়েছো, আটটার মধ্যে থেকে এসেছে তো, যে আটটা বলে দিয়েছি তোমাদের, এবং ওগুলো থেকেই কোশ্চেন তৈরি হবে, কারণ এগুলো হচ্ছে আটটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে, ঠিক আছে, যেগুলো লিখে দিলাম। তাহলে ক্রোনোলজিক্যালি সাজাও, 72 রয়েছে, 10 রয়েছে, 81 রয়েছে, তাহলে এই হবে আগে, ঠিক আছে। তারপরে রয়েছে 80, তার মানে ই দেখো তো কোথায় রয়েছে, অপশন 2 এ রয়েছে, অপশন 2 কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 4 তাহলে অপশন 2 হয়ে গেল কারেক্ট অ্যান্সার, ওকে। বাকি এখানে তো স্লাইডে মেনশন রয়েছে এবং তোমরা অলরেডি 2-3 বার এই অ্যাক্টগুলোকে দেখে নিলে কবে কবে তৈরি হয়েছে, ঠিক আছে, কারণ এভাবে কোয়েশ্চেন আসছেই। লিস্ট 1 লিস্ট 2 ম্যাচ করা হোক বা ক্রোনোলজিক্যাল অর্ডারে অ্যারেঞ্জ করতে আসুন না কেন, ওই 8টার মধ্যেই পড়বে। দেখো নেক্সট প্রশ্নে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফ্লেক্সিবিলিটি মেকানিজম আন্ডার কিয়োটো প্রোটোকল। তো কিয়োটো প্রোটোকলের আন্ডারে ফ্লেক্সিবিলিজম মেকানিজম বলতে অ্যাকচুয়ালি কোনগুলোকে বোঝাচ্ছে, ওকে। তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, আচ্ছা কি কি দেওয়া আছে, 5টা দেখো বলেছে ফ্লেক্সিবিলিটি মেকানিজম। জয়েন্ট ইমপ্লিমেন্টেশন করতে হবে ডেফিনেটলি, কিয়োটো প্রোটোকল যে ক্লাইমেট চেঞ্জের উপরে কথা বলছে বা গ্লোবাল ওয়ার্মিং রিলেটেড কথা বলছে, তাহলে এটা কি একটা গ্লোবাল ফেনোমেনা, তো সেই জন্য জয়েন্টলি ইমপ্লিমেন্টেশনে কাজ করতে হবে, এটা একটা চলে আসবে তাহলে ফ্লেক্সিবিলিটি মেকানিজমের মধ্যে, ঠিক আছে। তারপরে নেক্সট বলেছে ইন্টেন্ডেড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, ডেফিনেটলি আচ্ছা এটা আসবে না, ঠিক আছে, ন্যাশনালি যদি একাই করে তাহলে হবে না, জয়েন্টলি করতে হবে, ওকে, এটা সেই জন্য আমরা নিচ্ছি না। কমন মিনিমাম প্রোগ্রাম বলেছে, কমন মিনিমাম প্রোগ্রাম এসবও আসবে না, ঠিক আছে, এটাও হবে না, এখানে ফ্লেক্সিবল মেকানিজমের মধ্যে আসবে না। ইন্টারন্যাশনাল এমিশন ট্রেডিং এটা রাখতে হবে, ঠিক আছে। ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম এটাও থাকবে, তাহলে এডিই এগুলো হবে কিয়োটো প্রোটোকলের আন্ডারে মেকানিজম, অপশন নাম্বার 4 হয়ে যাবে কারেক্ট। আচ্ছা বিষয়টা কি, কিয়োটো প্রোটোকল এস্টাবলিশ 3 মার্কেট বেসড ফ্লেক্সিবিলিটি মেকানিজম, ঠিক আছে, যাদের যার থ্রু থেকে এই ফ্লেক্সিবিলিটি মেকানিজম কি করবে, যারা ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি রয়েছে বা ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি রয়েছে তাদের টার্গেটকে কোস্ট এফেক্টিভ করে তুলবে, কারণ তাদেরকে ডেফিনেটলি প্রোডাকশন করতে হবে এবং প্রোডাকশন করলে কিছু না কিছু পলিউশন এমিশন হবেই, পলিউটেন্ট, ওকে। বাট তাদেরকে কি করতে হবে না, কিছু জয়েন্টলি মানে গ্লোবাল বেসিসে বা যারা পিছিয়ে পড়া কান্ট্রি রয়েছে তাদেরকে হেল্প করতে হবে, ঠিক আছে, বা এনভায়রনমেন্ট রিলেটেড বিভিন্ন ইনিশিয়েটিভের জন্য এগিয়ে আসতে হবে তাদেরকে, তো এই রিলেটেড বিষয়গুলোকে বোঝাচ্ছি এখানে। তো জয়েন্ট ইমপ্লিমেন্টেশন আর ইন্টারন্যাশনাল ট্রেডিং, এমিশন ট্রেডিং, আর হচ্ছে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম, এগুলো থ্রু থেকে পসিবল, ঠিক আছে। আর এই মেকানিজমগুলোর থ্রু থেকেই পলিউশন হবে লিমিটেশন, ঠিক আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্টকে এনকারেজ করা পসিবল হবে, কারণ অবশ্যই প্রোডাকশন প্রয়োজন রয়েছে, সাথে সাথে এনভায়রনমেন্টকেও আমাদের দেখতে হবে, ঠিক আছে। এবং গ্রিন টেকনোলজি অ্যাকচুয়ালি অ্যাডপ্ট করতে বলা হচ্ছে এবং এই দিকে ইনভেস্টমেন্ট করতে বলা হচ্ছে, গ্রিন টেকনোলজির দিকে, মানে যেগুলো ইকো ফ্রেন্ডলি হয়, বেশি পলিউট করবে না, ঠিক আছে। তো দেখো নেক্সট প্রশ্ন বলেছে হোয়েন ডিড ইন্ডিয়া বিকাম পার্টি টু কনভেনশন অন কনভেনশন অন বায়োডাইভার্সিটি, সিবিডি তে কবে জয়েন করেছে ইন্ডিয়া। তো সিবিডি 1992 তে তৈরি হলো, ইন্ডিয়া কবে জয়েন করছে 1994, ঠিক আছে, না 1994 তৈরি হয়েছে,
কনভেনশন অন বায়োডাইভার্সিটি, এটা 1994 তৈরি হলো, ঠিক আছে। কারণ এটা হচ্ছে আর্থ সামিটের একটা আউটকাম হিসেবে আছে তো। আচ্ছা, ইন্ডিয়া কবে জয়েন করেছে বলেছে 1994, বাট 1992 তৈরি। দেখো নেক্সট প্রশ্ন। হ্যাঁ বলো। কিছু সমস্যা হচ্ছে নাকি? দেখো কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে, হুইচ ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট ইজ ফোকাসড অন প্রোটেক্টিং দ্য ওজোন লেয়ার বাই পাসিং আউট সাবস্টেন্সেস দ্যাট ডিপ্লেট ইট সাচ এজ ক্লোরোফ্লোরোকার্বনস। তো কোন প্রোটোকল রয়েছে বা এগ্রিমেন্ট রয়েছে যে ফোকাস করছে কি না ওজোন ডিপ্লেটিং যে সাবস্টেন্সগুলো রয়েছে সেগুলোকে কি করতে হবে, বাদ দিতে হবে, ঠিক আছে, যাতে ওজোন লেয়ার প্রোটেক্ট হয়। কোন প্রোটোকল কাজ করেছে এ নিয়ে? মন্ট্রিল প্রোটোকল। ওজোন লেয়ার যে ডিপ্লেটিং করছে ওজোন লেয়ারকে, সে ধরনের সাবস্টেন্সেস গুলোকে পাসিং আউট করছে, ঠিক আছে, মানে বাদ দিচ্ছে, যেমন ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি হলো, হ্যালোন গ্যাসেস হলো, এই, ঠিক আছে। দেখো মন্ট্রিল প্রোটোকল হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ট্রিটি, 1987 তৈরি হয়। অ্যাড্রেস করছে কি না যেগুলো ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্সেস রয়েছে সেগুলোকে বাদ দেবে, ঠিক আছে। এবং ক্লোরোফ্লোরোকার্বন হলো বা আদার যে সাবস্টেন্সেস গুলো ওজোন লেয়ারকে ডিপ্লেট করছে সেগুলোকে অ্যাকচুয়ালি এমিশন কম করার জন্য কাজ করছে, কারণ এগুলো ভেরি হার্মফুল, ওজোন লেয়ারকে কি করে না ক্ষয় করে দেয়। নেক্সট প্রশ্ন দেখো বলেছে, হুইচ এনভায়রনমেন্টাল ইস্যুস ডাজ দ্য মন্ট্রিল প্রোটোকল প্রাইমারিলি অ্যাড্রেস। কোন এনভায়রনমেন্টাল ইস্যুকে মন্ট্রিল প্রোটোকল অ্যাড্রেস করে? এখনই আমরা পড়লাম ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্সেস গুলোকে, ঠিক আছে। তাহলে ওজোন লেয়ার ডিপ্লেশন এটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যু যার উপরে মন্ট্রিল প্রোটোকল কাজ করে। অপশন নাম্বার 3 হয়ে যাবে কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে, the Montreal Protocol was signed in which year to address the depletion of the ozone layer caused by ozone depleting substances। তাহলে খুব সুন্দর প্রশ্নে সব কিছু বলে দিয়েছে ইনফরমেশন গুলোকে, ঠিক আছে। তাহলে কবে স্বাক্ষর হয়? 1987 এ। অপশন নাম্বার 2 কারেক্ট হয়ে গেল। আমরা অনেকবার পড়লাম এটা মন্ট্রিল প্রোটোকল রিলেটেড। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, এবং এটা খুব সুন্দর প্রশ্ন দিয়েছে, বাট এটা যদি ভালো করে না পড়া থাকে, কনসেপ্ট ক্লিয়ারিটি না থাকে, এই প্রশ্ন কিন্তু সলভ করতে পারবে না। কি বলেছে, প্রোটেকশন ফ্রম UV বা ultraviolet radiations and envisaged under the Montreal Protocol also contributes to the following sustainable development goals। তো কোন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল গুলো অ্যাকচুয়ালি কি করছে না তার আন্ডারেই মন্ট্রিল প্রোটোকল আসছে, কারণ মন্ট্রিল প্রোটোকল তো প্রোটেক্ট করছে, ঠিক আছে, আলট্রাভায়োলেট যে রেডিয়েশন রয়েছে তার থেকে, ঠিক আছে, বা গ্রিন হাউস যে তাহলে ওজোন ডিপ্লেট করছে যে সাবস্টেন্সেস গুলোকে সেগুলো নিয়ে কাজ করছে, ঠিক আছে, বা সেই ডিপ্লেটিং সাবস্টেন্সেস গুলোকে কিভাবে মনিটরিং করা যেতে পারে বা কমানো যেতে পারে সে রিলেটেড। তার মানে কি মন্ট্রিল প্রোটোকল কোন কোন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলগুলোকে প্রমোট করছে, তাহলে গোলগুলোকে আগে ভালো করে জানতে হবে, তবে এই প্রশ্নের অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে। তো দেখবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 3 তে কি বলেছে, ঠিক আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 3 তে কি বলেছে, এর অপশন নাম্বার 1ই কারেক্ট হবে, 3ও থাকবে, ঠিক আছে। তো কি কি রয়েছে দেখো, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং এটা বলেছে। গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং কখন থাকবে, যখন তুমি এনভায়রনমেন্টকে সাস্টেনেবল ভাবে রাখবে, ঠিক আছে। তো যে বিভিন্ন ধরনের ওজন ডিপ্লেটিং সাবস্টেন্সেস গুলো হিউম্যানই তৈরি করছে সেগুলোকে কন্ট্রোল করতে হবে, তবে কি পসিবল, কারণ এর উপরে আসছে। এরপর দেখো এখানে নেক্সট রয়েছে 11 কি বলেছে, সাস্টেনেবল সিটিজ এন্ড কমিউনিটিজ। কমিউনিটিজ মানে সেখানে কারখানা, ঠিক আছে, কনস্ট্রাকশন সবকিছুকে বোঝাচ্ছে, এগুলোকে নজর দিতে হবে তবে গিয়ে এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি তৈরি হবে, ঠিক আছে। কারণ এই কমিউনিটি বা সিটিজ থেকেই তো বিভিন্ন সাবস্টেন্সেস গুলো আসছে যেগুলো ওজন লেয়ারকে ডিপ্লেট করছে, এবং হিউম্যান মেড সাবস্টেন্সেস সবগুলো যা ওজন লেয়ারকে ক্ষয় করে, ঠিক আছে। যেমন ক্লোরিন হলো বা ক্লোরোফ্লোরোকার্বন হলো, হ্যালোন হলো, এগুলো সব প্রচুর পরিমাণে আমরা রেফ্রিজারেটর ইউজ করছি, স্প্রেস ইউজ করছি বিভিন্ন টাইপের, ঠিক আছে। তো এইগুলোর জন্য তৈরি হয়। এয়ার কন্ডিশন মেশিন হলো, ঠিক আছে। তো সিটিজ থেকে এগুলো তৈরি হচ্ছে, তাহলে এখানেও কিন্তু মন্ট্রিল প্রোটোকল কাজ করছে। তারপরে হচ্ছে 14 লাইফ বিলো ওয়াটার, লাইফ অন ওয়াটার, এই চারটে টোটাল হয়ে যাবে, ঠিক আছে।
অপশন নাম্বার সেই জন্য 1 কারেক্ট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো, কিগালি অ্যামেন্ডমেন্ট টু দ্য Montreal Protocol envisages a reduction in hydrochlorofluorocarbons consumption by the late 2040s to the extent of, ঠিক আছে, মানে কতটা রিডাকশন করবে হাইড্রোফ্লোরোকার্বন, এটাও এক ধরনের অ্যাকচুয়ালি ওজন ডিপ্লেটিং সাবস্টেন্সই। তো কিগালি অ্যামেন্ডমেন্টে এই গ্যাসটিকেও ঢোকানো হয়, ঠিক আছে, এবং এটাকে কমানোর কথা বলা হয় কত পার্সেন্ট না 65 থেকে 70%। ওকে, অপশন নাম্বার হয়ে যাবে 2 কারেক্ট, কিগালি অ্যামেন্ডমেন্ট। ওকে, এই হচ্ছে কিগালি অ্যামেন্ডমেন্টের রিলেটেড পুরো ইনফরমেশন, যেগুলো দেখবে এয়ার কন্ডিশনিং বা রেফ্রিজারেটরের ইনসুলেশন, ঠিক আছে, এইগুলো থেকে বিভিন্ন গ্রিন হাউস গ্যাসেস বের হচ্ছে, সাথে সাথে ক্লোরোফ্লোরোকার্বন রয়েছে। এই ক্লোরোফ্লোরোকার্বনও একটা মারাত্মক ওজন ডিপ্লেটিং সাবস্টেন্স, ঠিক আছে, পরে অ্যাড করা হয় কিগালি অ্যামেন্ডমেন্টের থ্রু থেকে। হাই গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়ালিটি রয়েছে হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে, এইচএফসি, আর সিএফসি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে। ক্লোরোফ্লোরোকার্বন তো মন্ট্রিয়ালেই ছিল, বাট অ্যামেন্ডমেন্ট করে এটাকে অ্যাড করা হয়, যার এম হচ্ছে ওভারঅল রিডাকশন করা 65 থেকে 70%, ঠিক আছে, 2040-এর শেষ দিক অবধি। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ মেজর ইউনাইটেড নেশনস কনফারেন্স হেল্ড ইন 1992 brought together world leaders to address environmental and sustainable development issues on a global scale, ঠিক আছে। 1992-তে যে ইউনাইটেড নেশনসের কনফারেন্স হয়, তো এর থ্রু থেকে আমরা কয়েকটা ব্রড গ্লোবাল স্কেলে এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট ইস্যুকে তুলে ধরি এবং সেটাকে নিয়ে ডিসকাস হয়। তো এটা হয়ে যাচ্ছে 1992-তে যে ইউনাইটেড নেশনসের কনফারেন্স হয়েছিল, তার নাম হচ্ছে আর্থ সামিট বা রিও সামিট, কারণ ব্রাজিলের রিও ডি জেনেরোতে হয়, সেই জন্য রিও সামিট, আর এটাকে আর্থ সামিটও বলা হয় কারণ এখানে এজেন্ডা 21 বা এজেন্ডা 30 এই বিষয়গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু গৃহীত হয়, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে অ্যাকচুয়ালি মুভ হয় এখান থেকে, ঠিক আছে। অপশন 3 কারেক্ট হলো। রিও ডি জেনেরোর যে রিও সামিট আছে সে রিলেটেড এখানে পয়েন্টগুলো মেনশন রয়েছে। আর আর্থ সামিট ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে 1992-তে তৈরি হয়। ওকে, এর আন্ডারে টোটাল 3টে আউটকাম আছে বা তৈরি হয়, ঠিক আছে। একটা হচ্ছে সিবিডি, আর একটা হলো ইউএনএফ সিসিসি, আর একটা হচ্ছে ইউএন সিসিডি, ঠিক আছে, যেটা কনভেনশন টু কমব্যাট ডিজার্টিফিকেশন। এই 3টে আউটকাম আসে। নেক্সট দেখো, the Rio Summit in 1992 introduced and popularized the concept of sustainable development, which is often defined as, তো রিও ডি জেনেরোর এই যে সামিট সেখানে 1992-তে কনসেপ্টকে পপুলারাইজ করে, যেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ঠিক আছে, এবং তখন থেকেই কি করা হয় না সাস্টেনেবিলিটি রিলেটেড বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়া শুরু হয়, ঠিক আছে, বা এই টার্মটি পপুলারাইজড হয়। তো সেখানে কি ডিফাইন করেছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে, দেখো অপশন নাম্বার 2 এ রয়েছে, meeting the needs of the present without compromising the ability of future generations to meet their own needs। ওকে, এটাই বলা হচ্ছে বর্তমানের সমস্ত চাহিদা তো মেটাবে, কোনো কম্প্রোমাইজ করবে না, কিন্তু যে ফিউচার জেনারেশন তার জন্য কি করবে না, ওটাও যেন না হয় নেগোসিয়েট, ঠিক আছে, এটাকেও দেখতে হবে, কোনো রকম তাদেরকে যেন না করতে হয় কম্প্রোমাইজ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলেছে, দ্য প্রোটোকল দ্যাট রিডিউসেস গ্রিনহাউস গ্যাস এমিশন ইজ, তো কোন প্রোটোকলে গ্রিনহাউস গ্যাস এমিশনের কথা বলেছে। কোয়েশ্চেন নাম্বার 14 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 1 কিয়োটো প্রোটোকল, ঠিক আছে। মন্ট্রিয়াল হচ্ছে ওজোন লেয়ার ডিপ্লেটিং সাবস্টেন্সেস, মনে রাখবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রেসপন্সিবল ফর দ্য ডিস্ট্রাকশন অফ ওজোন লেয়ার, তাহলে ওজোন লেয়ারকে ডিস্ট্রাক্ট করছে না এখানে যে গ্যাসেস গুলো মেনশন রয়েছে তার মধ্যে কোনটি, সিএফসি, হ্যালোন, তারপরে হচ্ছে এইচসিএফসি, হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন, এটাও দায়ী, শুধু ডাইঅক্সিনটা নয়, অপশন 3টা নয়, ঠিক আছে, বাকি সবগুলোই ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্সেস, এখানে নয় বলেছে বলে 3 অপশন কারেক্ট হলো, ঠিক আছে। বাকি দেখো ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্সেস কি কি রয়েছে, ওডিএস ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্সেস, সিএফসি আছে, হাইড্রোক্লোরোফ্লুরোকার্বনস আছে, হ্যালোনস আছে, মিথাইল ব্রোমাইড আছে, কার্বন টেট্রাক্লোরাইড আছে, মিথাইল ক্লোরোফর্ম রয়েছে, ঠিক আছে, এগুলো মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 16, which international organizations coordinates the education for all program at the global level, ঠিক আছে, কোন অ্যাকচুয়ালি অর্গানাইজেশন রয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যে কি করে না
কোঅর্ডিনেট করে এডুকেশন রিলেটেড, ঠিক আছে, এডুকেশন রিলেটেড। ওকে, তো এটা হয়ে যাবে ইউনেস্কো, ঠিক আছে। ইউনেস্কো হচ্ছে এডুকেশন রিলেটেড এভরিথিং প্রমোট করে থাকে ইন্টারন্যাশনাল। অপশন নাম্বার 2 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ওকে, বাকি যেগুলো ছিল ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ওকে, এটা সাধারণত পভার্টি রিডাকশন, গ্লোবাল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ, এগুলোর উপরে ফোকাস করছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আইএমএফ কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ফুল ফর্ম হচ্ছে যে গ্লোবাল মনিটারি কোঅপারেশন করে থাকে, মানে সবাইকে সহযোগিতা করে থাকে এই সংস্থা মানির দিক থেকে, ঠিক আছে, এটা মনে রাখবে সিম্পলি। ইউএনইপি কি? ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ওকে, একটা গ্লোবাল এনভায়রনমেন্টাল অথরিটি, অ্যাপেক্স অথরিটি, ঠিক আছে। গ্লোবাল যে এনভায়রনমেন্ট রিলেটেড বিভিন্ন এজেন্ডা হোক বা সাস্টেনেবল ডেভেলপমেন্টকে প্রমোট করা হোক, এর আন্ডারে সবগুলোই আসে ইউএনইপির আন্ডারে, ঠিক আছে। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17 কি বলেছে, ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি কবে হয়? এটা হচ্ছে, দেখো বায়োলজিক্যাল ডাইভার্সিটি এটা আসে কবে? 1992-তে। তাহলে কবে এই দিনটাকে পালন করা হয়? এই দিনটি পালন করা হয় 22শে মে, কারণ এই দিনে অ্যাকচুয়ালি সিবিডি তৈরি হয়, ঠিক আছে। সেজন্য বায়োলজিক্যাল ডে হিসাবে, ডাইভার্সিটি ডে হিসাবে অবজার্ভ করা হয় 22 মে। অপশন নাম্বার 3 কারেক্ট তাহলে। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 18, এনভায়রনমেন্টাল প্রোটোকল বা কনভেনশন দেওয়া রয়েছে। এখানে দেখো আরো দুটো ইম্পর্টেন্ট পেলে, কিয়োটো প্রোটোকল অলরেডি আগে থেকে পড়ে পড়ে আসছো, 1997, মন্ট্রিলের 10 বছর পরে, সবসময় এইভাবে রিলেট করে করে পড়তে যাবে। তাহলে ডি হচ্ছে 1 এর সঙ্গে ম্যাচ, ডি 1 এর সঙ্গে ম্যাচ রয়েছে, দুটো অপশন এলিমিনেট হলো। এরপরে বলেছে কনভেনশন অন বায়োডাইভার্সিটি 2002 এ আসে, না এটা 1992, সরি, ঠিক আছে, 1992 আর্থ সামিটের অ্যাকচুয়ালি আউটকাম। ওকে, তাহলে বি হয়ে যাচ্ছে, এখানে আমরা দেখছি 3 এর সঙ্গে, ঠিক আছে। তাহলে ডি হচ্ছে 1 এর সঙ্গে, দুটো অপশন তাহলে পসিবল হচ্ছে, বাট বি যখন 3 এর সঙ্গে হচ্ছে তখন অপশন নাম্বার 2 কনফার্ম হয়ে গেল। এরপর তুমি, এগুলো তো খুবই কমন, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, মোদিজি আসার পরেই কিন্তু তৈরি হলো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, কারণ রিনিউয়েবল সোর্স অফ এনার্জি থেকে মুভ করা শুরু হলো, ঠিক আছে, হাইলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলগুলোকে ইমপ্লিমেন্ট করা শুরু হলো। তাহলে কি আগে এনার্জির দিকে শিফট হতে হবে, অল্টারনেট সোর্স অফ এনার্জি, যা হচ্ছে সব থেকে আমাদের যে কান্ট্রি, যেহেতু সূর্যের আলো প্রচুর পরিমাণে পাই, তাহলে এটাকে ইমপ্লিমেন্ট করা জরুরি আছে। সেজন্য 2015 থেকে 2014 মোদী সরকার এলো, আর 2015 থেকেই ফ্রান্স আর ইন্ডিয়ার তত্ত্বাবধানে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স তৈরি হলো, ঠিক আছে। আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলগুলোকে আরো প্রমোট করার জন্য তৈরি হলো ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, এটা তৈরি হলো 2008 সাল। ওকে, অপশন নাম্বার 2 কারেক্ট। এখানে বাকি একটু ইনফরমেশন মেনশন রয়েছে যা তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ লঞ্চ হয়েছে 2008 সালের 30 জুন, মনে রাখবে। প্রাইম মিনিস্টার্স কাউন্সিল অন ক্লাইমেট চেঞ্জ এটাকে তৈরি করলো। মেন এম কি হচ্ছে, ক্রিয়েট করা অ্যাওয়ারনেস অ্যামাং দ্য রিপ্রেজেন্টেটিভস of the public, different agencies of the government, scientists and industry and communities. Okay, on the threat to proposed by climate change, আর এটাকে কাউন্টার করার বিভিন্ন স্টেপগুলো এখানে ডিসকাস করা হচ্ছে এবং অ্যাওয়ারনেস করা হচ্ছে। ওকে, বিভিন্ন গভর্নমেন্টাল বডি হোক, নন গভর্নমেন্টাল বডি হোক, সায়েন্টিস্ট কমিউনিটি হোক, ইন্ডাস্ট্রিজ হোক, সবাইকে অ্যাওয়ার করছে যে সেইভাবে ইনিশিয়েটিভ নাও যেভাবে এনভায়রনমেন্টকে কম পলিউট করবে, ঠিক আছে, সেই রিলেটেড কি না অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয় এর থ্রু থেকে। এর জন্য 8টি হচ্ছে মিশন তৈরি করা হয়, ঠিক আছে, এনএপিসিসির আন্ডারে 8টি মিশন তৈরি করা হয় এবং এগুলো থেকেও প্রশ্ন হয়ে থাকে, দেখবে। তো কি কি ছিল 8টি মিশন? ন্যাশনাল মিশন অন সাস্টেনেবল এগ্রিকালচার, ন্যাশনাল সোলার মিশন, ন্যাশনাল মিশন অন এনহ্যান্সড এনার্জি এফিসিয়েন্সি, ঠিক আছে। তারপর বলেছে ন্যাশনাল মিশন অন সাস্টেনেবল হ্যাবিট তৈরি করতে হবে আগে, ওয়াটার মিশন রয়েছে, ঠিক আছে, মিশন ফর গ্রিন ইন্ডিয়া,
তারপর রয়েছে ন্যাশনাল মিশন ফর সাস্টেইনিং দ্য হিমালয়ান ইকোসিস্টেম, ন্যাশনাল মিশন অন স্ট্র্যাটেজিক নলেজ ফর ক্লাইমেট চেঞ্জ। এই হচ্ছে টোটাল 8টি মিশন যা হচ্ছে এনএপিসিসির আন্ডারে রয়েছে। ওকে, নেক্সট দেখো সোলার অ্যালায়েন্স 2015-তে তৈরি হয় 30 নভেম্বর। ওকে, এটা হচ্ছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আর ফ্রান্সের প্রেসিডেন্ট মিলে তৈরি করে। ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স ইন প্যারিসে 2015-তে সেই ডিসকাশনে উঠে আসে এবং ইন্ডিয়া আর ফ্রান্স মিলে একটি প্রস্তাব রাখে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে। কাদেরকে নিয়ে করবে এটা না, যেসব কান্ট্রিগুলো 30 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড আর 30 ডিগ্রি সাউথ ল্যাটিটিউডের মধ্যে রয়েছে, যারা প্রচুর পরিমাণে বা যেসব কান্ট্রিতে প্রচুর পরিমাণে অ্যাভেলেবিলিটি রয়েছে সোলার এনার্জির, তাদের ঠিক আছে নিয়ে তৈরি করবে এটা। তো যারা সানলাইট পাবে তাদেরকে নিয়েই তো করতে হবে, তাই না? হোয়েন ওয়াজ দ্য প্যারিস এগ্রিমেন্ট অ্যাডপ্টেড? প্যারিস এগ্রিমেন্ট কবে অ্যাডপ্ট করা হয়? 2015-তে সালে, ঠিক আছে, 12ই ডিসেম্বর। তারপরে এগুলো দেখো ক্রোনোলজিক্যালি অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে কি না, এনভায়রনমেন্ট রিলেটেড যে ডেজগুলো রয়েছে, যেমন এটা সবাই জানো এনভায়রনমেন্ট ডে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 5 জুন পালন করা হয়। ওকে, তো সেরকম ভাবেই ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয় 7 এপ্রিল। তারপরে রয়েছে আর্থ ডে পালন করা হয় কবে? 22 এপ্রিল। 22 এপ্রিল হচ্ছে আর্থ ডে পালন করা হয়। ওজোন ডে পালন করা হচ্ছে 16 সেপ্টেম্বর। ওকে, এগুলো কি এরপর এটা না জানলে তো পারতে না, তো এগুলো থেকেও একবার প্রশ্ন এসেছে, খুব আসেনি, এটা কিন্তু অনেকবার এসেছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, ঠিক আছে। তো ক্রোনোলজিক্যাল অর্ডারে যদি এটাকে অ্যারেঞ্জ করো 5, আচ্ছা এপ্রিল রয়েছে 7 আর, তার মানে এ আর সি আগে আসে, ঠিক আছে। অপশন নাম্বার দেখো 1 হয়ে গেল কারেক্ট। তারপরে 5 জুন আর হচ্ছে সেপ্টেম্বর। ওকে, এখানে মেনশন করা রয়েছে জাস্ট। ওজোন যে ডিপ্লেশন করছে বা ওজোন হোল তৈরি হচ্ছে, ডিপ্লেট হয়ে ওজোন ওজোন লেয়ার, এর ফরমেশন কি রয়েছে? প্রথমে কি হয়, যে স্টেপগুলো মেনশন রয়েছে। প্রথমত যেটা হয় সেটা হলো ভটেক্স তৈরি হয়, ঠিক আছে। বি চলে আসবে ফার্স্ট, তো বি যদি ফার্স্ট তৈরি হয় মানে আসে, তাহলে হচ্ছে অপশন 2 কারেক্ট। ওজোন ভটেক্স হওয়ার পরে লো টেম্পারেচার হতে শুরু করে পোলার স্ট্র্যাটোস্ফিয়ার ক্লাউডস, ঠিক আছে। ভেরি লো টেম্পারেচার পোলার স্ট্র্যাটোস্ফিয়ার ক্লাউডস তৈরি হয়, ঠিক আছে। পরপর এগুলো ডিসকাস করছি। তাহলে ডি হলো, তারপর হচ্ছে চলে আসবে এখানে এ, তারপর সি, তারপরে ই। ওকে, ডিহিউমিফিকেশন আর ডিনাইট্রিফিকেশন হচ্ছে, তারপরে গিয়ে প্রি কন্ডিশন, দেন ক্যাটালিসিস তৈরি হয়, ঠিক আছে। মানে ডিপ্লেশন হয়, ফাইনাল ডিস্ট্রাকশন হয়ে ওঠে। তো দেখো পরপর বিষয়টা কি অ্যাকচুয়ালি। ওজোন হোল তৈরি হচ্ছে মানে কি, এটা অ্যাকচুয়ালি দেখবে আন্টারকটিকার সাইটে বেশি হয়, তার মানে কি পোলার রিজিয়নে হচ্ছে বেশি কনসেন্ট্রেশন, ঠিক আছে। কারণ এখানে ঘটনাটা কি ঘটে, আচ্ছা দেখো পরপর কি পয়েন্টস গুলো লেখা আছে। ওজোন হোল ডেভেলপস অ্যানুয়ালি ডিউরিং দ্য সাদার্ন হেমিস্ফিয়ার, এবং সাদার্ন হেমিস্ফিয়ারে স্প্রিং টাইমে, ঠিক আছে, বেশি এটা কাজ করে, আগস্ট টু অক্টোবর, when extremely cold temperatures exist, ঠিক আছে, মানে খুব ঠান্ডা যখন ওয়েদার থাকে আন্টার্কটিকার সাইডে। ওই জন্য দেখবে প্রথম ওজোন হোল কিন্তু তৈরি হয় বা আবিষ্কার হয় কোথায় না, আন্টার্কটিকার অ্যাটমসফিয়ারে কিন্তু, ঠিক আছে। তো তার মেকানিজমটা কি বা ফরমেশনটা কি ওজোন হোলের, সেটা অ্যাকচুয়ালি এখানে প্রশ্ন করেছে স্যার। প্রাইমারি যে অ্যাকচুয়ালি কজেসটা ওজোন ডিপ্লেশনের, সেটা হচ্ছে কিন্তু মেন মেড, কারণ মানুষের দ্বারাই তৈরি হয় বিভিন্ন ধরনের ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্সেস গুলো, যেমন ক্লোরোফ্লোরোকার্বন হলো, হ্যালোন গ্যাসেস হলো, কার্বন টেট্রাক্লোরাইডস হলো, মিথাইল ক্লোরাইড হলো, ব্রোমাইড হলো, ঠিক আছে। এগুলো কি করে, পুরো কনসেন্ট্রেট হয়ে, ঠিক আছে, যখন স্ট্র্যাটোস্ফিয়ারে চলে যায় উপরে, এগুলো কি করে না, পোলারাইজেশন হয়ে গেল, ঠিক আছে। পোলার পোলার ভর্টেক্স তৈরি করে, মানে সাউথের দিকে অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড হয়ে যায়, ঠিক আছে। এবং যখন সানলাইট বা আল্ট্রাভায়োলেট রের এফেক্টে আসে, তখন এই ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্স গুলো ক্লোরিন আর ব্রোমাইডে ভেঙে যায়, ঠিক আছে। এবং এগুলো হচ্ছে লং লাস্টিং হয়ে থাকে অ্যাটমসফিয়ারে। আর ওজোনের যে মলিকিউলস, ঠিক আছে, তার সঙ্গে এই ক্লোরিন আর ব্রোমাইড মিশে সেটাকে ক্ষয় করে দেয়, ঠিক আছে। অন্য
মলিকিউলসে কনভার্ট করে দিই O3 থেকে ভেঙে। তো এই পুরো প্রসেসটা চলে টোটাল এই স্টেপগুলোতে। ফার্স্ট কি হয়, পোলার ভর্টেক্স তৈরি হয় উইন্টার সিজনে, স্ট্রং আর সার্কুলার উইন্ড সিস্টেম ফর্ম থাকে উইন্টার সিজনে। তার ফলে আইসোলেট হয়ে যায় আন্টার্কটিক স্ট্র্যাটোস্ফিয়ার ওই সাইডে, ঠিক আছে, মানে সাউদার্ন হেমিস্ফিয়ারের দিকে। ওকে, এটাকে বলা হচ্ছে পোলার ভর্টেক্স, মানে কনসেন্ট্রেটেড হওয়া। এক্সট্রিম টেম্পারেচার যখন থাকে তখন কাজ করছে এটা, সেই জন্য নেক্সট স্টেপকে বলা হয় পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউডস। ওকে, ফরমেশন। তারপরে কি হয়, ডিহিউমিফিকেশন আর ডিনাইট্রিফিকেশন। এটা অ্যাকচুয়ালি কি, পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক যে ক্লাউডস তৈরি হলো, এটা কি হয়, বাড়তে থাকে আস্তে আস্তে। এরপরে যখন বাড়ছে এটা, একসময় কি হবে, সেটা গ্র্যাভিটির টানে ফল ডাউন করবে। তখন দিস রিমুভস ওয়াটার ভেপর, যেটাকে কি বলে, তাহলে ফল ডাউন করছে মানে কি ওয়াটার ভেপর রিলিজ করছে, যেটাকে ডিহিউমিফিকেশন বলছে। অ্যান্ড নাইট্রিফিকেশন কম্পাউন্ডস লাইক নাইট্রিক অ্যাসিডস, সেজন্য এটাকে ডিনাইট্রিক্স বলছে, ঠিক আছে। আর সাথে সাথে নাইট্রোজেন কম্পাউন্ডসকেও কি করছে, ছেড়ে দিচ্ছে। কারণ নাইট্রোজেন যদি থাকে তাহলে কিন্তু সেখানে এই প্রসেসটা কাজ করবে না, ঠিক আছে। বিভিন্ন নাইট্রোজেন, সরি, যে ওজন ডিপ্লেটিং সাবস্টেন্সেস গুলো আছে ওজনের মলিকিউলসের সঙ্গে তাকে রিয়েক্ট করতে দেবে না, কারণ নাইট্রোজেন কি করে শোষণ করে নিয়ে এগুলোকে, ঠিক আছে, ওজন ডিপ্লেটিং সাবস্টেন্সেস গুলো। রিমুভিং নাইট্রোজেন ইজ ক্রিটিক্যাল, এটাই একটা সব থেকে মানে ক্রিটিক্যাল হয়ে যায়, কারণ এটা কি করে রিয়েক্ট করে যায়, ঠিক আছে। আর অ্যাক্টিভ ক্লোরিন হচ্ছে তৈরি করতে দিবে না, ঠিক আছে। তো যেহেতু রিমুভ হয়ে যাচ্ছে নাইট্রোজেন, তখন আরো অ্যাক্টিভ হয়ে যায় ক্লোরিন। এরপর হচ্ছে কেমিক্যাল অ্যাক্টিভেশন। যেই নাইট্রোজেন রিমুভ হয়ে গেল বা ডিনাইট্রিফিকেশন হলো, প্রি কন্ডিশনিং তৈরি হয়ে গেল কি না, ডিস্ট্রাকশনের ওজন, ঠিক আছে। এখানে কি হয়, যে নাইট্রোজেন অ্যাকচুয়ালি ডিনাইট্রিফিকেশন হলো, মানে গ্র্যাভিটি টানে যখন এই ক্লাউডস নিচের দিকে ফল ডাউন করছে, তখন সেখানে ওয়াটার ভেপার প্লাস হচ্ছে নাইট্রোজেন রিমুভ হয়ে যাচ্ছে, এবং সেখানে যে ওজোন লেয়ারকে ডিপ্লেট করছে বা ক্ষয় করছে সেই ধরনের গ্যাসেস গুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো কি করছে না, ওজনের মলিকুলের সঙ্গে কেমিক্যাল রিঅ্যাকশন করছে, শুরু করেছে, যেটাকে বলা হয় প্রি কন্ডিশনিং। তারপরে শুরু হয়ে যায় ডিস্ট্রাকশন, বিশেষ করে আন্টার্কটিকার রিজনে সেপ্টেম্বর টু অক্টোবর বেশি পরিমাণে ডিস্ট্রাকশন হয়। তো এই কটা স্টেপে চলে, ঠিক আছে। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং পার্টেন্স টু ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম আন্ডার কিয়োটো প্রোটোকল। ক্লিন মেকানিজম, ডেভেলপমেন্ট মেকানিজম কোনটাকে বলছে, কিয়োটো প্রোটোকল। তো ক্রেডিট সার্টিফিকেট এমিশন রিডাকশন দেয়, কারণ কিয়োটো প্রোটোকল কি করছে না, গ্রিন হাউস গ্যাসেস তার যে রিডাকশন সেটাকে কি করছে না, কমাচ্ছে বা রিডিউস করছে, এই নিয়ে কাজ করে। তাহলে যেসব কান্ট্রি যত কম করবে তাদেরকে একটা ক্রেডিট দেবে, ঠিক আছে। তো এই সিস্টেমটা রেখেছে। অপশন নাম্বার সেই জন্য 1 কারেক্ট হয়ে যাবে। ওকে, আর এখানে তিনটে ক্যাটাগরিজ করেছে কিয়োটো প্রোটোকল যারা এমিশন করছে। ফার্স্ট হচ্ছে অ্যানেক্সার 1 কান্ট্রি, যারা ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রি এবং ইকোনমিক্স গ্রোথের জন্য তারা পলিউশন করে থাকছে। লিস্ট 2 তে রয়েছে ডেভেলপড কান্ট্রি, ঠিক আছে, যারা পে ফর কস্ট ফর ডেভেলপিং কান্ট্রিজ, কারণ তারা এমিশন করেছে, ডেভেলপ হয়ে গেছে, তো তারা কি করছে না, কিছু পেমেন্ট করছে যারা ডেভেলপিং কান্ট্রি তাদের উন্নতির জন্য বা ডেভেলপমেন্টের জন্য। আর নন অ্যানেক্সচার 1 কান্ট্রিজ রয়েছে তারা, যারা ডেভেলপিং কান্ট্রিজের পর্যায়ে রয়েছে, যেমন ইন্ডিয়া নন অ্যানেক্সচার কান্ট্রি বা অ্যানেক্স কান্ট্রি হিসাবে থাকে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার, ক্রোনোলজিক্যাল অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে। আবার সেই প্রশ্ন চলে এসেছে। 1986 ওয়াইল্ড লাইফ অ্যাক্ট কবে তৈরি হলো, 72 এয়ার অ্যাক্ট হয়েছে 1981। কতবার দেখো প্রশ্নটা পেয়েছো, ঠিক আছে। ওয়াটার অ্যাক্ট হচ্ছে 1974, তো সব থেকে আগে 72 রয়েছে, বি, তারপরেই হচ্ছে দেখো ডি, তারপরে সি, তারপরে হচ্ছে বিডিসি, অপশন নাম্বার 1 কারেক্ট। ওকে, তাহলে ইয়ারগুলো জানলে দেখো এই ধরনের প্রশ্ন একটা খুব ইজিলি সলভ করতে পারবে। এরপরে দেখো যে 8টি মিশন রয়েছে এনএপিসিসির আন্ডারে, তো সেগুলোর থেকে বলেছে নিচের কোনগুলো হচ্ছে 8টি মিশনের মধ্যে, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং আর দ্য ন্যাশনাল মিশনস অফ ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ। তাহলে ওজোন মিশন কি ছিল, ছিল না। সোলার মিশন ছিল, হ্যাঁ ছিল। এ ছিল না, কিন্তু বি ছিল, তাহলে অপশন নাম্বার 3 কারেক্ট হয়ে গেল। ন্যাশনাল ওয়াটার মিশন ছিল, আবার হচ্ছে ই ছিল, ঠিক আছে। গ্রিন ইন্ডিয়া মিশন ছিল, এআর মিশন ছিল না, তাহলে অপশন নাম্বার হয়ে যাচ্ছে 3 কারেক্ট। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে এখানে, আবার এটাও সেই একই রকম হ্যাজার্ডিয়াস যে ম্যাটেরিয়াল আছে যেগুলো এনভায়রনমেন্ট রিলেটেড, এবং এটা একটা ভেরি মানে ইম্পর্টেন্ট ইস্যু। তো এই রিলেটেড অনেকগুলো কনভেনশনস তৈরি হয়েছে, তো এটাকে ওল্ডেস্ট টু মোস্ট রিসেন্টে সাজাতে হবে, ঠিক আছে, ওল্ডেস্ট টু রিসেন্ট। ওকে, বেসেল কনভেনশন কবে হয়েছিল,
এটা পড়েছো নাকি? এখান থেকে বেসেল কনভেনশন হলো 89, 1989। লন্ডন কনভেনশন হয়েছে 1972-তে, মনে রাখবে এগুলো আবার। ঠিক আছে, এগুলো সবগুলোই হচ্ছে রিলেটেড হ্যাজার্ডিয়াস ম্যাটেরিয়ালকে কিভাবে আমরা রিডাকশন করবো বা ম্যানেজমেন্ট করবো, ঠিক আছে, সেই রিলেটেড কনভেনশন। তারপরে হচ্ছে রটারডাম হয়েছে 1998, নোট ডাউন করে নাও। ওয়াইগানি কনভেনশন হয়েছে রিলেটেড টু হ্যাজার্ডিয়াস ওয়েস্ট 1995। আর বামাকো কনভেনশন হয়েছে 1991। ঠিক আছে, এরপর অ্যারেঞ্জ করে নাও। দেখো অপশন নাম্বার 2 এ রয়েছে পুরো, যদি তুমি ওল্ডেস্ট টু রিসেন্টে অ্যারেঞ্জ করো, সব থেকে ফার্স্ট তৈরি হচ্ছে তখন 72। ঠিক আছে, 1972 লন্ডন কনভেনশন। বি একটা অপশন আছে, ডি দুটো অপশন আছে। ওকে, অপশন 2 হচ্ছে, তারপরে সি আসছে, ডি এর পরে আসছে সি, দেখো 89। অপশন 2 হলো কারেক্ট। টোটাল আমরা 25 কোয়েশ্চেন সলভ করলাম, এবং কনভেনশন রিলেটেড কি কি প্রশ্ন আসছে দেখতে পেয়েছো। খুবই ইজি প্রশ্ন আসছে, এবং আশা করছি তোমরা সবাই এই ধরনের কোশ্চেন অ্যান্সার দিতে ইজিলি পারবে। ঠিক আছে, তো আজকে এই অবধি রাখছি ক্লাসটা। দেখে নেবে, এখানে মেনশন করাই রয়েছে সবগুলো। ওকে, বলো তোমাদের কি কি কোয়েরিজ তৈরি হচ্ছে। তাহলে আমাদের এনভায়রনমেন্ট থেকে কমপ্লিট হলো।